নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্য কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে দেখা যায়, তবে কেমন লাগবে? নিশ্চয়ই তা সুখকর নয়, বড্ড বেদনার, বড্ড যন্ত্রণার। হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন হওয়ার ন্যায় মাথা ব্যথা হয় বুকে। আমি বুঝি, কেন বুঝি? কারণ আমি দেখি। আমি রোজ দেখি আমার ভালোবাসার মানুষটি তার ভালোবাসার মানুষটি ঘুরছে, ফিরছে, হাসছে, কত কি। হ্যাঁ, সে আমার ভালোবাসার মানুষ হলেও আমি তার ভালোবাসার মানুষ নই, শুধু বন্ধু। খুব ভালো বন্ধু আমরা, বেস্ট ফ্রেন্ড। সেই কলেজ লাইফ থেকে এখন ভার্সিটির ভর্তি, আর গলায় গলায় বন্ধুত্ব আমাদের। কেউ কেউ ভুল করে বলেই ফেলতো, তোমরা কি কাপল? বন্ধুত্বের আড়ালে নতুন অনুভূতি সৃষ্টি হওয়া, এই আমার তখন ইতস্তত বোধ হয়। তবে ও হেসে উড়িয়ে দেয়, আমার কাঁধ পেঁচিয়ে ধরে বলে, ইউ আর বেস্ট ফ্রেন্ড। আমি আবারও মিইয়ে যাই, পিছনে আসি, নিজের সুপ্ত অনুভূতিকে তিরস্কার করি। সি সি, এই নিম্ন মানসিক চিন্তা ভাবনা ও জানতে পারলে তখনই বন্ধুত্বের রীতি টেনে দেবে, দূর ছাই করে তাড়িয়ে দেবে, বলবে তোর মুখও আমি কোনোদিন দেখতে চাই না। এসব ভাবলি কী করে? নিজের কল্পনাতেই আমি শুকনো ঢোক গিরি। বন্ধুত্ব শেষ করে দিলে তো আমি শেষ হয়ে যাব। যেখানে তাকে রোজ চোখের দেখা, একটু না দেখলে আমার জানই বেরিয়ে আসে, সেখানে সব শেষ হয়ে গেলে আমি বাঁচব? তারপর থেকে সিদ্ধান্ত নিলাম, নিজের অনুভূতি নিজের মধ্যেই চেপে রাখবো। ঘুণাক্ষরেও টের পাবে না কেউ, কেউ না। ভার্সিটি থেকে ফিরে দুপুরে ঘুমিয়েছিলাম, হঠাৎ ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। হাত দিয়ে ফোন হাতে নিয়ে দেখলাম ও ফোন করেছে। নিশ্চয়ই আমার কলিজা জ্বালিয়ে দেওয়ার মতো কিছু বলবে এখন। ফোন রিসিভ করে কানে ধরলাম। বল। ওপাশ থেকে গদগদ কণ্ঠে ও বলল, শোন না মৌ, আমি ভাবছি তিন্নিকে প্রপোজ করব। কলিজা ছলাৎ করে উঠল আমার। তবুও তা প্রকাশ না করে শান্ত কণ্ঠে বললাম, তুই প্রপোজ করে রিলেশনে গিয়েছিস, এখন 6 মাস পর আবার প্রপোজ করবি মানে? আরে ওটা তো সিম্পল গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম, আজ ভাবছি বেশ আয়োজন করে আরও একবার প্রপোজ করব। আমি 2 মিনিটে তোর বাড়ির সামনে আসছি, তুই 1 মিনিটে রেডি হয়ে থাক। আমার জবাব না নিয়ে ফোন কেটে দিল। কেউ বোঝে না যে আমার ঠিক কতটা কষ্ট হয়। গার্লফ্রেন্ড নিয়ে যেখানেই যাবে সেখানেই আমাকে তার সাথে যেতে হবে। তারা বসে প্রেমালাপ করবে আর আমি বসে বসে আমার হৃদয় করা গন্ধ শুকবো। না গিয়ে উপায় নেই, রেডি হয়ে আমি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। ঠিক 1 মিনিট পরেই ও এলো। আমি কোনো কথা না বলে বাইকে উঠে বসলাম, পিঠে মাথা এলিয়ে দিলাম। ও বাইক স্টার্ট দিল। তুই কি অসুস্থ মৌ? আমি জবাব দিলাম না, চুপ করে বসে রইলাম। এভাবে ওকে শুয়ে থাকতে, ওর সুবাস নাকে ঘষে নিতে যে আমার কেমন শান্তি লাগে তাও কখনই জানবে না। ও বাইক থামালো এক রেস্টুরেন্টের সামনে। আমি নেমে গেলাম। ও বাইক পার করে এসে বলল, বুঝলি মো, একদম কোণের একটা টেবিল বুক করেছি, চল দেখবি চল। আমার হাত ধরে টেনে নিয়ে চললো। ও নিজেও জানে না, আরও একবার মেরে দেখতে নিয়ে যাচ্ছে। টেবিলে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, নিজে যতটা পেরেছে। আবার 3 রঙা গোলাপও এনে রেখেছে, লাল, হলুদ, সাদা। তাকে গিফট করবে বলে শাড়ি কিনেছে, সাথে জুয়েলারি, চুড়ি, গাজরা, মেকআপ সেট, কত কি। কেমন হয়েছে বল? ভালো। ভালো লাগছে না? আমি বসে পড়লাম। ও বসলো না, উত্তেজনায় পায়চারি করছে যেন এই প্রথম প্রপোজ করবে। কিছুক্ষণ পর তিন্নি এলো, সুন্দরী একটা মেয়ে। তাকে দেখেই আমি উঠে দাঁড়ালাম। আমার জন্য কষ্ট করে একটা কফি অর্ডার করে দিস। ওদের পিছনের টেবিলে ওদের দিকে পিঠ করে বসলাম। দেখতে চাই না আমি কিছু। ও কফি কখন অর্ডার করলো জানি না, বসার সাথে সাথে কফি এসে হাজির। আমি তা হাতে নিয়ে অল্প অল্প চুমুক দিতে থাকলাম। পিছন থেকে সব কথা আমার কানে আসছে। ও তিন্নিকে আবারও প্রপোজ করল এবং তিন্নি তাই অ্যাকসেপ্ট করে নিল। কিছুক্ষণ পরই প্রেমালাপ পাল্টে গেল। তুমি আবারও আপুকে নিয়ে এসেছো কেন? আমি না বারণ করেছিলাম? ওভাবে বলছি কেন তিন্নি? মৌ সবসময় আমার সাথে থাকে, আর আজ থাকবে না? না, আর কখনোই থাকবে না। আমাদের তো একটা প্রাইভেসি আছে। আমারও সব ভালো লাগে না। তুমি পরের বার থেকে ওনাকে নিয়ে আসবে না। আমি সব শুনলাম। ওর জবাবের অপেক্ষা না করে উঠে দাঁড়ালাম। আমি বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে মা কল দিয়েছিল, এক্ষুনি যেতে বলেছে। বেরিয়ে এলাম। পিছনে ও কিছু বললো, শুনলাম না। বাড়ি থেকে খুব কাঁদতাম, কেঁদে কেঁদে গলা ভেঙে ফেললাম।
চোখ লাল করে ফেললাম, তবুও আমার অসহনীয় কষ্ট কমে না। তারপর থেকেও পাল্টাতে শুরু করলো। ভীষণ ব্যস্ত হয়ে পড়লো। যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারতো না, সেই মানুষটাই আমার খোঁজ নেয় না। শুধু ক্লাসে আসা হয় আর পাশাপাশি বসা হয়, এটাও হয়তো বাধ্য হয়েই করে। ক্লাসের সময়টা ছটফট করে খুব, আবার ক্লাস শেষ হতেই ছুটে বেরিয়ে যায়। মনটা তো তিন্নির কাছেই পড়ে থাকে। আমি শুধু চেয়ে দেখি, করার তো আমার কিছুই নেই। আগের মতো কথা বলে না, বাইকে করে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না। এখন তো ওর অন্য লোক আছে, ভালোবাসার মানুষ। রোজ রোজ আমার চোখের সামনে দিয়েই তারা ঘুরতে যায়, আমার দিকে ফিরেও তাকায় না ও। আর আমি মলিন হেসে সরে আসি। এছাড়া আর উপায় কি? আজ ক্যান্টিনে বসে আছি একা। আগে আমার সাথেও থাকতো, কিন্তু গত কমাস ধরে এটা পরিবর্তন হয়েছে। রাতে ঘুম হয় না, মাথাটা ধরে আছে প্রচণ্ড। ক্যান্টিনের ছেলেটিকে ডাকলাম, ছোট এক কাপ কফি দিয়ে যেহেতু। মাথায় হাত চেপে বসে রইলাম। ছেলেটা কিছুক্ষণ পর কফি দিয়ে গেল। হাত বাড়িয়ে সেটা হাতে নিতে যেতেই তার সামনে থেকে সরে গেল। আমি মাথা তুলে তাকালাম। সামনে দাঁড়িয়ে আমাদের ক্লাসের সব থেকে নিকৃষ্ট বখাটের দল, তাদের লিডার ফুয়াদ ভার্সিটির শুরু থেকে আমাকে বিরক্ত করে, তবে ওর জন্য তেমন সুবিধা করতে পারতো না। আজ সুযোগ পেয়েছে। কি ব্যাপার, তুমি একা যে? তোমার ওই বিএফ কই? বেস্ট ফ্রেন্ড। কেমন যেন তাচ্ছিল্য করে হেসে উঠল তারা। আমি জবাব দিলাম না, শুধু শুধু কথা বাড়িয়ে কী লাভ। আমি উঠে দাঁড়ালে আবার বলল, আরে উঠলে কেন? বসো, গল্প করি। তোমার ওই বেস্ট ফ্রেন্ডের জন্য তো আমরা সুযোগই পেলাম না। তা আমাদেরকে একটা সুযোগ দেওয়া যায় নাকি? সব স্পেশাল অফার তার? গা ঘিন ঘিন করে উঠল। শক্ত মুখে চেয়ে বললাম, আজে বাজে কথা বলবে না ফুয়াদ, সামনে থেকে সরো। ওরে বাবা, ভয় পেলাম তো বলে ঠিক ঠিক করে হেসে উঠল। আমি দাঁতে দাঁত চেপে রইলাম। ফুয়াদ একটু এগিয়ে চাপা কণ্ঠে বলল, বেস্ট ফ্রেন্ড কি বিয়ে করে না? সমস্যা নেই, একটা সুযোগ দাও, আমি বিয়ে করব, বরং ডাবল দেব। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালাম। ঘৃণ্য ইঙ্গিত বুঝি আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। ফুয়াদ, নিজেকে অসহায় বোধ করলাম। সব সময় তো আমার পাশেও ছিল, আজ নেই। ওরা আরও অনেক কথা বলল, আমি পারলাম না আর সহ্য করতে, ছুটে বেরিয়ে গেলাম। পিছন থেকে শুনতে পেলাম সকলের অট্টহাসি। বাড়িতে ফিরে মাকে সামনে পেলাম, সামলাতে পারলাম না নিজেকে। জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। এতক্ষণে জমে রাখা কান্না সব মায়ের বুকে বিসর্জন দিতে লাগলাম। ওপাশে থাকতে কখনো কোনো বাজে কথা, বাজে দৃষ্টি আমাকে ছুঁতে পারেনি, কিন্তু আজও আমার পাশে নেই। মা চমকালেন, কখনো তাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদা হয়নি। বিস্মিত হয়ে পড়লেন মুহূর্তে, বারংবার বলতে লাগলেন, ও মো, কী হয়েছে? কাঁদছিস কেন? বল আমাকে। আমি থামলাম না, আমার যে বুকে অনেক কষ্ট। দীর্ঘক্ষণ পর আমি ক্লান্ত হয়ে থামলাম। মা তখন আমাকে জড়িয়ে ধরে আছেন, ভয় পেয়েছেন তিনি। আমি শান্ত হতে আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, ফ্রেশ হতে বলে চলে গেলেন। তিনি জানেন এখন আমাকে প্রশ্ন করে করে সেঞ্চুরি পার করে ফেললেও জবাব পাবেন না। ক্লান্ত শরীর টেনে ফ্রেশ হয়ে নিলাম। মা খাবার নিয়ে এসেছেন। খেতে ইচ্ছে করছে না, কিন্তু তাকে মানা করলাম না, খেয়ে নিলাম। মা আমাকে রেস্ট করতে বলে চলে গেলেন। গা এলিয়ে দিলাম বিছানায়। আজ যদি ও আমার পাশে থাকতো, তাহলে কি আমাকে এসবের মুখোমুখি হতে হতো? কিন্তু ওর উপর আর কতদিনই বা নির্ভরশীল থাকবো আমি? ও তো আর সারা জীবন আমার সাথে থাকবে না, এখন থেকেই তো দূরে চলে যাচ্ছে। ভার্সিটিতে প্রবেশ করলাম, খানিকটা আনমনেই। আশেপাশে খেয়াল ছিল না। হঠাৎ চেঁচামেচির শব্দে চমকে উঠলাম। অদূরে তাকাতে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। ও বেধড়ক মারধর করছে ফুয়াদদের, নিজেও মার খাচ্ছে, কম না। এগিয়ে যেতে আড়ালে তিন্নিকে লুকিয়ে থাকতে দেখলাম। তার কাছে গিয়ে ব্যস্ত কণ্ঠে বললাম, তুমি ওকে আটকাচ্ছ না কেন? চুপচাপ দাঁড়িয়ে দেখছো? তিন্নি বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজে গিয়ে পারলে আটকান। আপনার জন্য এসব হচ্ছে। কি সুন্দর ক্যান্টিনে বসে গল্প করছিলাম, তার মধ্যে তার কথায় আর কান না দিয়ে আমি ছুটলাম। মারামারির ভীষণ খারাপ অবস্থা। চেঁচালাম, থামো তোমরা। এই কি করছিস তুই? মারামারি করছিস কেন এভাবে? বন্ধ কর এসব। ও আমার কথা শুনল না। প্রচণ্ড রেগে ভয়ানক রূপ হয়েছে ওর।
এত রেগে গেল কেন? কোনোভাবে ফুয়াদের কথা ওর কানে যায়নি তো। হঠাৎ দেখলাম ফুয়াদের দলের এক ছেলে পিছন থেকে হকি স্টিক নিয়ে মারতে যাচ্ছে ওকে। বুক কেঁপে উঠলো আমার। ওর পুরো নাম সম্বোধন করে ছুটলাম, আরবিন। ও পিছনে ফেরার আগে আমি ওকে ঠেলে আড়াল করে দাঁড়ালাম। ফলস্বরূপ আঘাত পড়ল আমার কপালের আড়াআড়ি বিরাট অংশ জুড়ে। আর্তনাদ করে উঠলাম, কপাল চেপে ধরলাম হাতে। ও থেমেছে। আমি জানি নির্বাক হয়ে এখন আমাকেই দেখছে। ও আর তার দলবল নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল।
মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। প্রশান্তিতে চোখ বুজে এলো, অনুভব করলাম এই চওড়া বুক আমার শান্তির স্থান, একান্ত আমারই। পরীক্ষার পর আমাদের রিসিপশন হবে বলে ঠিক হলো, আমার জন্যই পেছানো হলো। কয়েকদিন পরেই পরীক্ষা, তারপর না হয় ভাবা যাবে। বিয়ের দুদিনের মধ্যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলাম। আমার অনেক যত্ন নিয়েছে ও, আঙ্কেলের সাথে অফিস যাওয়া শুরু করেছে। আমি বাড়িতে থাকি আন্টির সাথে, 3 তলায় এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে আমরা থাকি এবং বাকিগুলো ভাড়া দেওয়া। আন্টির সাথে গল্প গুজব করতে করতে আমার দিন বেশ কেটে যায়। কলিং বেল বেজে উঠল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুললাম, ও এসেছে। আশেপাশে না দেখি কপালে ঠোঁট ঠেসে ধরলো। মৃদু হাসলাম আমি। এই একটা অভ্যাস হয়েছে ওর, যেখানে যাক না কেন যাবার আগে কপালে ঠোঁট ছুঁয়ে যাবে আর ফিরে এসেও। রুমের দিকে অগ্রসর হতে হতে বলল, রুমে আয়। আমি দরজা বন্ধ করে রান্নাঘরে গেলাম। আন্টি বললেন, কে এসেছে? তোমার ছেলে। ঠিক আছে, তুই রুমে যা, আমি বাকিটুকু করে নিতে পারবো। আমি নাকচ করে বললাম, এতক্ষণ তো তুমিই করলে, এইটুকু আমি করে দিচ্ছি, তুমি রুমে গিয়ে একটু রেস্ট নাও। আন্টি যেতে না চাইলেও আমি ঠেলে পাঠিয়ে দিলাম। বাকি রান্নাটুকু সারতে গিয়ে দুপুরের আজান দিল। রুমে গেলাম, ও মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। এগিয়ে গিয়ে বললাম, চুল মুছিস না কেন? তুই বলতো, এভাবে থাকলে ঠান্ডা লাগবে না? গম্ভীর মুখ করে সরে গেল। সোফায় বসে বলল, আমার কথা ভাবতে হবে না কাউকে। তোয়ালে হাতে নিয়ে মাথা মুছিয়ে দিতে দিতে বললাম, কি হয়েছে, এমন করছিস কেন? উঠে দাঁড়ালো, টুপি হাতে নিয়ে আমার কথার জবাব না দিয়েই বেরিয়ে গেল। অবাক হলাম, হঠাৎ ওর আবার কী হলো? সেই যে নামাজে গেল, ফিরল না। ফোনের পর ফোন দিয়েও পেলাম না। আঙ্কেল বললেন চিন্তা না করতে, কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে হয়তো। ও নিশ্চয়ই আমার উপর কোনো বিষয়ে রাগ করেছে। তখন রুমে আসেনি বলেই কি, বিছানায় বসে এসবই ভাবছিলাম। তখন চোখ গেল সোফায় রাখা একটা শপিং ব্যাগের দিকে। এগিয়ে গিয়ে হাতে তুললাম। আজ দুপুরে ফেরার সময় এটা হাতে ছিল বোধহয়। ব্যাগ খুলে দেখি সাদা রঙের জর্জেট শাড়ি। এটা দেওয়ার জন্যই হয়তো ডাকছিল। হাসলাম আমি। এখন মহাশয়ের রাগ ভাঙাতে আমাকে কি করতে হবে? রাত বেশ হলো। অবশেষে 11টার দিকে ফিরল। আন্টি দরজা খুলে দিয়েছিলেন, বাইরে থেকে খেয়ে এসেছে বলে সোজা রুমে চলে এলো। রুম আমি অন্ধকার করে রেখেছি। মুখটা না দেখেও বুঝতে পারছি যে ও ভ্রু কুঁচকে ফেলেছে। লাইট জ্বালতে নিলে আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। ঝটকা খেল বোধ হয়। মিনমিন করে বললাম, আলো জ্বালাস না কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। লজ্জা লাগার কারণ হলো ওর আনা শাড়িটা আমি পরেছি। নিজেই নিজেকে দেখে লজ্জা পেয়েছি। সব দেখা যাচ্ছে। এমন শাড়ি, ওর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এমন শাড়ি কেউ আনে? ও আমার হাত ধরে হ্যাঁচকা টানে সামনে দাঁড় করালো। পরপরই আলো জ্বেলে ঘর আলোকিত করলো। চোখ খিচে বন্ধ করে ফেললাম। কিছু মুহূর্ত পর ও যখন কোনো সারা শব্দ পেলাম না, তখন পিটপিট করে চোখ মেললাম। পাথর হয়ে দাঁড়িয়ে আছে ও, চোখের পলকও যেন পড়ছে না। ফাঁকা ঢোক গিলে বললাম, এভাবে তাকিয়ে আছিস কেন? আগে কখনো মেয়ে মানুষ দেখিসনি নাকি? পালিয়ে যেতে চাইলাম, তবে পারলাম না। ধরে ফেললো, কাছে টেনে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আমি ভাবতেও পারিনি এই শাড়িটাতে তোকে ঠিক এতটা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আই মিন সুন্দর লাগবে। জমে গেলাম আমি। অনেক কিছু বলতে চাইলাম, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইলাম, কিন্তু পারলাম না। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আমার। ও আরও ঘনিষ্ঠ হলো, ব্যাকুল কণ্ঠে বলল, আজ যদি বন্ধু থেকে সম্পূর্ণভাবে তোর স্বামী হতে চাই, অনুমতি কি পাবো মৌ? কিছু বললাম না, চোখ বন্ধ করেই পড়ে রইলাম। ও বলল, নীরবতা সম্মতির লক্ষণ মৌ। হাত বাড়িয়ে আলো নিভিয়ে নিল, বাতি জ্বেলে দিল। অতঃপর টেনে কোলে তুললো, বিছানায় শুয়ে দিয়ে বলল, এই মৌ, তাকানো একটু। ধীরে ধীরে চোখ মেললাম। চোখ চোখে রেখে মৃদু হেসে বলল, আমার সকল পাগলামি আজ থেকে সহ্য করে দায়িত্ব দিও। পরপরই অধর অধর মিলাতেই আমার চোখ আবারও বন্ধ হয়ে এলো। ওর প্রতিটি ছোঁয়া কাঁপিয়ে দিচ্ছিল আমায়। অতঃপর আমরা মিলেমিশে এক প্রাণ হয়ে গেলাম। ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখে আমার মাথায় থপ করে আগুন জ্বলে উঠল। দিনে 10 বার এই রুম আমাকে গোছাতে হয়।
তারপর আবার যদি এই অবস্থা হয়, পুরো রুম জুড়ে জামা কাপড় ছড়িয়ে আছে, ড্রেসিং টেবিলের উপরে একটাও জিনিস নেই, সব গড়াগড়ি খাচ্ছে নিচে। আজ কাউকেই ছাড়বো না। রুমে তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। রুম থেকে বেরিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আম্মু, এই গাধার বাচ্চাটা কই, তুমি দেখেছো? আম্মু মেয়েকে হেসে বললেন, কি হয়েছে, ওকে এভাবে করছিস কেন? আজ আম্মু আমাকে কেউ আটকাতে পারবে না। ওর পিঠে দুগা লাগিয়ে তবেই আমি থামবো। এত জ্বালাতন ভালো লাগে না। আম্মু আমার রাগ দেখে মৃদু হেসে বললেন, তোর রাগ হাই দেখে গাধার বাচ্চাকে গাধা বাইরে নিয়ে গিয়েছে। তোর রাগ কমলেই আসবে। আমি শুকনো শ্বাস ফেললাম। আজ আসুক, খবর করে না ছাড়লে আমিও মৌহি না। বেশ খানিকক্ষণ ঘুরে ফিরে তারা ঘরে ফিরলেন। রুমে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, এমন সময় ছোট ছোট দুটো হাত আমার পিছন থেকে ধরে ফেললো। আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না, নিজের কাজ করে গেলাম। ছোট হাতের বাঁধন আরও শক্ত হয়ে এলো, কানে এলো, মাম্মা। আমি ফিরলাম না, খুব গম্ভীর করে কাজ করে গেলাম। একটু পর অনুভব করলাম আমার আঁচল ধরে টানছে। গম্ভীর মুখে ফিরে বললাম, কেউ যেন আমার সাথে ভাব জমাতে না আসে। মুখ কালো করে চলে গেল। পরপরই বাপের কোলে উঠে ফিরে এলো। বাপ তার ছাপাই দিয়ে বললেন, এমন করছিস কেন? ভুল করে ফেলেছে, সরি বলতে এসেছে, অথচ তুই শুনছিস না। পরই ছোট কণ্ঠটি বলল, সরি মাম্মা, আল এমন করবো না, কানে ধরছি। আমি মুখ গম্ভীর করে রাখতে যেয়েও হেসে ফেললাম। হাত বাড়িয়ে তাকে কোলে নিয়ে গালে কপালে দুটো চুমু খেলাম। দেখতে দেখতে এত বড় কবে হয়ে গেল বুঝতেই পারলাম না। এই তো গত মাসে 4 পেরিয়ে 5-এ পা রেখেছে আমাদের মেয়ে আরা। বজ্জাতের হাড্ডি হয়েছে ঠিক বাপের মতো, চোখ দুটো ছাড়া আমার আর কিছুই পাইনি। একদম বাপের ফিমেল কপি হয়েছে। আরা আবার বলল, তুমি আর লাগ কোলে নেই তো মাম্মা? না শোনা, তুমি যদি দুষ্টমি না করে লক্ষ্মী হয়ে থাকো, তাহলে আমি আর কখনো রাগ করবো না, বুঝেছো? ভদ্র বাচ্চার মতো মাথা কাত করলো সে, জানি এবার থেকে আমার কথা কাটাই কাটাই শুনবে। কিন্তু রাত বেরোলে আবার যা তাই। আমি চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, কোথায় গিয়েছিলে? পাপার সাথে চকলেট খেতে, তোমার জন্য এনেছি। আমি একগাল হাসলাম। কিছু বলার আগেই ও আরাকে কোলে নিয়ে বলল, তোমাকে তো দাদু ডাকছিল, যাও শুনে আসো তো কি বলছে। নামিয়ে দিতেই দৌড়ে চলে গেল। আমি আবার কাজে লেগে পড়লাম। এবার অনুভব করলাম মেয়ের বাপ পিছন থেকে চেপে ধরেছে। হাতের বাঁধন দৃঢ় করে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, কি এত কাজ করি সারাদিন, রাতেও কাজ করতে হয়, এক দণ্ড কাছে পাই না তোকে? বজ্জাত মেয়ে, সারাদিন অগোছালো করবে আর আমাকে গোছাতে হবে। আর জিজ্ঞেস করো কি করি? নিজে তুই থেকে তুমি তো না আসতে পারলেও আমাকে বাধ্য করেছে। এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে তুমি বলতে। ও বলল, ছাড় এসব, চল ব্যালকনিতে যাই। আমি মানা করলি শুনল না, টেনে কোলে তুলে নিয়ে গেল। কোলে নিয়েই দোলনায় বসে পড়ল। এটা আমার প্রেগন্যান্সির সময় কেনা, আমি আবদার করেছিলাম। যেদিন বলেছিলাম ঠিক তার পরের দিনই এনে হাজির করেছে। হাত বাড়িয়ে চুলগুলো এলোমেলো করে দিলাম। ও টুপ করে ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার এখনো আগের কথা মনে পড়ে, জানিস? যদি তুই দূরত্ব তৈরি না করতি, তাহলে আমি কখনো বুঝতামই না যে আমি তোকে এতটা ভালোবাসি। দূরত্ব বাড়লেই মানুষ দূরত্ব বোঝে। যেমন আমি, কি আমি তো রোজ 100 বার বলি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তুই কবার বলিস? ফিট করে হেসে ফেলে বললাম, একবারও না। সবসময় তুই ভালোবাসি বলতে হয়, তুমি বোঝো না। তবুও শুনতে খুব ভালো লাগে, বল না। আমি মৃদু হেসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললাম, এই যে মিস্টার আরবিন জুহাইর, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি। মুহূর্তেই বুকের মাঝে ঠাঁই হলো। প্রফুল্ল চিত্তে কতবার যে ভালোবাসি বললাম তার হিসেব নেই। ওদের নিয়েই তো আমার জীবন, আমার অস্তিত্ব, আমার সব। সেদিনও যার বন্ধুত্ব ভাঙ্গার ভয় পিছিয়েছিলাম, আজ সেই আমাকে আধিপত্যকারী। তার জন্যই পূর্ণ আমি, সমাপ্ত।